নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমানের কালীবাজারের দলের জেলা কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, রাজ্য তৃণমূল এসটি সেলের সভাপতি দেবু টুডু, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, আয়োজক সংগঠনের দুই রাজ্য প্রতিনিধি বিজন সরকার, উজ্জ্বল মোদক, সংগঠনের জেলা সভাপতি অতনু নায়েক প্রমুখ। এই দিনের শিবিরে শিক্ষকদের রক্তদানে এগিয়ে আসার এই উদ্যোগকে সাধুবাদ জানান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। অতনু নায়েক জানান, এদিন মোট 100 জন রক্তদাতা রক্তদান করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা রক্তদান করবার জন্য এই শিবিরে উপস্থিত হয়েছিলেন। বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এই সংগ্রহ করেছে বলে জানান অতনু বাবু। শিকড়ের টানে মাটির গানে এই বার্তাকে সাথে করে বর্ধমান মাঘ উৎসব 2025 শুরু হচ্ছে 20 জানুয়ারি। এই উপলক্ষে 18ই জানুয়ারি বর্ধমান টাউন হল প্রাঙ্গণে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান মাঘ উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এই উৎসব প্রসঙ্গে জানাতে গিয়ে পরেশচন্দ্র সরকার বলেন, এবছর মাঘ উৎসব 11 বর্ষে পদার্পণ করলো। এবার মাঘ উৎসব টাউন হলের পরিবর্তে বর্ধমান উৎসব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এবছর লোকসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেরও আসর বসবে মাঘ উৎসবকে কেন্দ্র করে। পরিবর্তনের এই স্রোত সময়ের দাবি ও যুগের দাবি মেনেই করা হচ্ছে। পরেশবাবু বলেন, আমাদের শিকড়ের সন্ধান ঐতিহ্যের অনুসরণ নতুন যুগের পিঠে সাওয়ার হয়েই চলবে। এই উৎসব চলবে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত। সেটাই পাওয়া যায়। তার বিভিন্ন দোকান আছে, দোকান ভেঙে বাবু হিসাবে আছে, কখনো মাটিয়ালিতে আছে, বিভিন্নভাবেই লোকগানের সেভাবে বিন্যাস করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি প্রথম লোকগানকে, মানুষের গানকে আরও বেশি প্রসার ঘটানোর জন্য হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং মর্যাদাকে ফিরিয়ে আনার জন্য তিনি পুনরুদ্ধারে নেমেছিলেন। এবং সেই পথ ধরেই আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষেরা একত্রিতভাবে আমরা অনুভব করেছিলাম যে মুখ্যমন্ত্রীর লোকগান এবং তার যে ব্যক্তি, তার যে আর্থিক, সেটাকে তুলে আনার জন্য মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, তার সঙ্গে থেকে প্রত্যেক মানুষের গানকে, মাটির গানকে সমাদরে আবার ফিরিয়ে আনতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে বর্তমানে আমরা 2015-তে প্রথম লোকগানের আসর টাউন হল ময়দানে আমরা বসাই। আস্তে আস্তে কলেবর বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে মানুষের সংখ্যা বেড়েছে। আমাদের সঙ্গে যারা সেই প্রথম দিন থেকে ছিলেন তাদের মধ্যে এখানে ডাক্তার কিরণচন্দ্র দাস, বর্তমানে অতি সুপরিচিত একজন চিকিৎসক, যিনি মানুষের কাজ নিয়ে থাকেন, মানুষের সেবা করেন, তিনি আজকে আছেন। এখানে আছেন বিবেকানন্দ কলেজে এক্স প্রিন্সিপাল ডক্টর শিবপ্রসাদ মুখ্য, তিনি আমাদের সঙ্গে প্রথম দিন থেকে সঙ্গে আছেন যে কীভাবে আমরা করলে মানুষের কাছে আরও দ্রুত পৌঁছতে পারব।
লোকগানকে আরও জনপ্রিয় করতে পারবে, মর্যাদায় ফিরিয়ে আনতে পারবে। এই জন্য তিনি আছেন, তার পাশে অনিমেষ দেবনাথ, ডক্টর অনিমেষ দেবনাথ এখন বিবেকানন্দ কলেজের তিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন। তিনি আছেন আমাদের সঙ্গে। এখানে সঞ্জয় ঘোষ বর্তমান বারের অ্যাডভোকেট, অত্যন্ত কর্মঠ মানুষ, কর্তব্য মানুষের কাজ করেন, তাই তিনিও আমাদের সঙ্গে আছেন। জয়দেব টুকু আমাদের বর্ধমান প্রিন্সিপাল বয়েজ স্কুলের মাস্টারমশাই প্রথম দিন থেকে আছেন, এবং আমাদের মাঘ উৎসবকে সফল করার যারা কারিগর কুশীলক, তাদের মধ্যে জয়দেব কুণ্ডু একজন। আমার পাশেই আছেন অধ্যাপক সুধীর চট্টোপাধ্যায়, বর্তমানে শিল্প সাহিত্যের জগতে, এই মুহূর্তে সংস্কৃতির জগতে অত্যন্ত সুপরিচিত নাম। তার লেখা, তার চিন্তা ভাবনা সব কিছুই যথেষ্ট প্রগতিশীল এবং মানুষের কথা নিয়ে। তার সৌমেন চক্রবর্তী, তিনি বিবেকানন্দ কলেজে আছেন, তিনিও আমাদের সঙ্গে আছেন। এইভাবেই আমাদের মূল উদ্দেশ্য একটাই, কিছু মানুষ আমরা বর্ধমানে একসঙ্গে একত্রিত হয়ে ঠিক করেছিলাম যে আমরা এমন একটা উৎসব করব যে উৎসবে প্রাণের ছোঁয়া থাকে। মাটির গান নিয়ে, প্রাণের ছোঁয়ায় মন মাতানো গান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেগুলো পৌঁছে দেওয়া যায়, সেরকম গানের আমরা ব্যাপ্তি ঘটাবো এবং শিল্পীদের সমাদর করব। আমরা সাকসেসফুল হয়েছি। গত বছরে 10ম বর্ষে টাউন হল ময়দানের মাঘ উৎসবে এত মানুষজন এসেছেন, প্রশংসা করেছেন। আজকে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, কারোর সঙ্গে মিল হতে পারে, নাও হতে পারে, যে বর্ধমান শহরে এই 5 থেকে 6 লক্ষ মানুষ এখন বসবাস করেন। তার মধ্যে সাংস্কৃতিক ভাবনা চিন্তা নিয়ে সুস্থ, স্বাভাবিক, সুস্থ সংস্কৃতির ধারক বা বাহক হিসেবে বর্তমান মাঘ উৎসব কিন্তু তার পরিচিতি বা খ্যাতি লাভ করেছে। যত উৎসব হয় আমরা কিন্তু একটু আলাদা, আমাদের ছোট হতে পারে, আমাদের পরিসর কম হতে পারে, কিন্তু এটা ঠিক যে আমাদের মধ্যে কিন্তু আমরা যারা করি এটা সভ্য শিক্ষিত ভদ্রলোক মানুষদের নিয়ে আমরা মনে করি বর্তমানের সংস্কৃতিপ্রেমী মানুষেরা, ইতিহাস প্রেমী মানুষেরা, সঙ্গীত প্রেমী মানুষেরা, তারা সবাই আসুন, সপরিবারে এসে মাঘ উৎসবের গান শুনুন এবং গানেরই অনুষ্ঠান। এবছরে আমরা একটু রূপ পরিবর্তন অঙ্গে করেছি, সেটা হচ্ছে আমরা একেবারে পুরোপুরিভাবে শিকড়ের টানে মাটির গানে লোকগান নিয়ে আমরা আরম্ভ করেছিলাম এবং চলছি। কিন্তু এই মুহূর্তে কালের প্রয়োজন, বর্তমান প্রজন্মের দিকে তাকিয়ে যখন যেরকমভাবে লোকগানকে ব্যবহার করা সম্ভব হয়, অনেক বড় বড় শিল্পী তারা বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের গান করেন, আমরা একটু রূপ পরিগ্রহ করে সঙ্গীতের জগৎটাকে আরেকটু বিস্তার লাভ ঘটিয়েছি, যার জন্য শিল্পীরাও নানা রকমের আসছেন। এবং আমার ধারণা বর্তমানের আপামর মানুষ, সঙ্গীতপ্রেমী মানুষ, তারা কিন্তু বর্তমান মাঘ উৎসবে 20 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত উৎসব ময়দানে অনুষ্ঠিত হবে, তারা উপস্থিত হবেন এবং আমাদের সুচারুভাবে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি সেই কাজে তারা সহযোগিতা করবেন, তারা গান শুনবেন, মুক্ত হবেন। একটা কথা, আমাদের টাউন হলেই 10 বছর হয়েছে। এবছরে প্রথম আমরা টাউন হল থেকে আমাদের অনুষ্ঠান সরিয়ে উৎসব ময়দানে যেতে বাধ্য হয়েছে। কারণ একটাই, প্রশাসন এবং পুলিশের সঙ্গে আমার কথা হয়েছিল, বর্তমানের বহু মানুষের সঙ্গেই কথা হয়েছিল। অনেকেরই ধারণা ছিল যে যেসব শিল্পীরা আসছেন টাউন হলে যদি অনুষ্ঠান হয় মানুষজনের চাপ বেশি বাড়লে পরে অসুবিধা হতে পারে। কাজেই যাতে মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান করছি, সেখানে যদি মানুষের চাপে মানুষের কষ্ট হয় তাহলে সেই পীড়ন করাতে আমরা রাজি নই। তাই আমরা এখান থেকে 19 তারিখে বইমেলা শেষ হবে, 20 তারিখে উদ্বোধন, একটা দিন গ্যাপ পাওয়া যায়নি। সাজিয়ে গুছিয়ে আমরা যে করব
মন্দির সবাই যে মাঠটাকে তৈরি করবো, স্টল তৈরি করবো, গান বাজনার সমস্ত ব্যবস্থা তৈরি করবো, তাতে কিন্তু আমাদের একটু অসুবিধা যথেষ্টই হয়েছে। আবারও পথে নামলো এসএফআই। ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে কাটোয়া মহকুমা শাসকের দফতরে অভিযান করা হলো। স্কুল স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে। স্কুলের বার্ষিক ফি সরকারি নিয়ম অনুযায়ী 240 টাকার বেশি নেওয়া যায় না, অথচ কাটোয়া সাব ডিভিশনের অধিকাংশ স্কুলেই 240 টাকার অধিক ফি নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে সঠিক রসিদ ছাড়াই এই অর্থ গ্রহণ করা হচ্ছে। কম্পোজিট গ্র্যান্টের বরাদ্দ অর্থ 1 বছরের বেশি সময় ধরে বকেয়া পড়ে রয়েছে। স্কুলের সঠিক পরিকাঠামো, ছাত্র অনুপাতে পর্যাপ্ত শিক্ষকের অভাবে স্কুলগুলো উঠে যেতে বসেছে। কাটোয়া কলেজ, কাঁদরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়, চন্দ্রপুর কলেজ সহ সাব ডিভিশনের জেনারেল ডিগ্রি কলেজগুলো মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদ অবৈধভাবে কলেজের বিভিন্ন কাজ পরিচালনা করছে। তাদের পরিচালিত বিভিন্ন অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে। স্কুল বা কলেজ ক্যাম্পাস কোথাও জিএস ক্যাশলেস নেই, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন নেই। এইগুলো সহ আরো অন্যান্য সমস্যায় ছাত্রছাত্রীরা ভুক্তভোগী। ডিআই অফিসে স্কুলের উল্লেখিত সমস্যা ও কলেজের সমস্যাগুলি নিয়ে ধারাবাহিকভাবে কলেজ কর্তৃপক্ষ ও বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও আখেরে কোনো সমাধান হয়নি। তাই এবার কাটোয়া সাব ডিভিশনের সর্বোচ্চ আধিকারিক এসডিওর কাছেই যাওয়া হলো এসএফআই এর পক্ষ থেকে। মূলত ক্যাম্পাসে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন, স্কুলের বর্ধিত ফি ফেরত, বকেয়া কম্পোজিট গ্র্যান্ট প্রদান এবং বরাদ্দ বৃদ্ধি, স্কুলের পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, প্রতিটি ক্যাম্পাসে জিএস ক্যাশ গঠনের দাবি নিয়ে এই অভিযান করা হয়। পাশাপাশি কাটোয়া মহকুমা শাসককে ডেপুটেশনও দেওয়া হয়। প্রথমে ডেপুটেশন সরাসরি নিতে না চাইলেও সাময়িক বিক্ষোভের পর মহকুমা শাসক ডেপুটেশন গ্রহণ করেন। এই অভিযানে বক্তব্য রাখেন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর ভৌমিক, সম্পাদক উষসী রায়চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অয়ন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিলের শেষে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আগামী 22শে জানুয়ারি কালনায় মহকুমা শাসক দফতর এবং 28শে জানুয়ারি বর্ধমানে জেলা শাসকের দফতর অভিযানে সকল ছাত্রছাত্রীদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় এসএফআই এর নেতৃত্বদের পক্ষ থেকে। নানান সমাজ কল্যাণমূলক কার্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা এবার তার উদ্যোগেই বর্ধমানের আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে পালিত হলো বর্ষবরণ 2025 গুণীজন সংবর্ধনা ও সম্মেলনী উৎসব। অনুষ্ঠানে পাঠশালার শিশুদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের সকলের মধ্যে কেক বিতরণ করেন শেখ শামসুদ্দিন। শিক্ষণ সামগ্রীও এখানকার শিশুদের মধ্যে বিতরণ করা হয়। শিক্ষণ সামগ্রী বিতরণ করেন মন্তেশ্বর ব্লক প্রাইমারি হসপিটালের কমিউনিটি হেলথ অফিসার পিয়ালি রায়। এছাড়াও সকলের টিফিন ও ভাত, আলু ভাজা, আলু পোস্ত, চিকেন, মিষ্টি, চাটনি সহযোগে মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়। মধ্যাহ্ন ভোজনের ব্যয়ভার বহন করেন পলাশ চৌধুরী ও লাবণ্য রায়। ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আমার
পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, সকলের সমবেত প্রচেষ্টায় এদিনের এই উদ্যোগকে সার্থক করে তোলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AI অফ স্কুল প্রিয়ব্রত মুখার্জি, SI অফ স্কুলস মৌমিতা সরকার, সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শাসমল হাটি, বিশিষ্ট সমাজসেবী ডক্টর আবুল হাসান, জাতীয় শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত, শিক্ষারতন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষিকা লাবণ্য রায়, শিক্ষক রাজীব কুমার হুই, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, রোটারি ক্লাব বর্ধমানের প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি ও সুবর্ণ রায়, মিলিত প্রয়াসের পক্ষ থেকে প্রতনু রক্ষিত, টাটা ফাউন্ডেশনের পক্ষ থেকে পার্থপ্রতিম মিত্র, বিশিষ্ট সুরকার ও শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী ও বিশিষ্ট সাংবাদিকগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার পাঠশালার পক্ষ থেকে ছিলেন সম্পাদক সন্দীপ পাঠক, সভাপতি মিন্টু পান্ডে, রাজকুমার লাহা, কামরুজ্জামান চৌধুরী, কালীশঙ্কর বিশ্বাস, মোশাররফ হোসেন, সৌরভ পাজা, স্বরাজ কুমার পাল, সুবোধ মালিক এবং রত্না সাতরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে আমার পাঠশালার পক্ষ থেকে পাঠশালার ক্যালেন্ডার, মেমেন্টো, উত্তরীয় এবং পেন দিয়ে বরণ করে নেওয়া হয়। পাঠশালার পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য এই শিশুদের আন্তরিক প্রচেষ্টাও ছিল অনবদ্য। যে সমস্ত সুষম আহার তাদেরকে প্রত্যেকের নিয়মিত দেওয়া হয় এবং মূলত জানি আমরা যে করোনার পিরিয়ড, সেই করোনার সময় থেকে কিন্তু এদের পথ চলা শুরু হয়েছে। বিগত বেশ কয়েকটা বছর তারা বিভিন্নভাবে মানুষকে সেবা দিচ্ছে। মূলত এই 108 মন্দির বা এই নবাব এলাকার যে সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে তাদের পরিবারের সঙ্গে তারা একদম ওতপ্রোতভাবে যুক্ত এবং প্রত্যেক দিন পড়াশোনা করানো, তাদের যে স্কুল যাচ্ছে কিনা সেটা দেখা, সমস্ত বিষয়গুলোর সঙ্গে কিন্তু তারা যুক্ত রয়েছে। এইভাবে তারা কাজ করে চলেছে। আমি ধন্যবাদ জানাবো এনাদেরকে। এবং আমি মঞ্চে রয়েছে সাংবাদিক দিদি রয়েছে, ডিআই দিদি ভাতারে, উনি ওনার মতো মানুষকেও কিন্তু এখানে পাওয়া গেছে। আমি একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেন না, দিদি কিন্তু খুব ভালো আবৃত্তি করেন। আমরা ওনার কাছে কিন্তু একটা আবৃত্তিও শুনতে পারবেন আজকে, হয়তো অনেকে জানে না, শুনেছেন দিদি আবৃত্তি করেছেন। যাই হোক, তোমাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ আমার ঘটতো না। তোমাদেরকে কিন্তু আমি রোজই দেখি, তোমাদের খবর কিন্তু আমি রোজ নিই, ফেসবুকে, খবরের কাগজের পাতায়, বিভিন্ন পৃষ্ঠায় তোমাদের ছবি দেখি, কিন্তু সময় করে উঠতে পারিনি। সে ব্যর্থতা আমারই যে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ দেখা হয়নি। আজকে দেখা হলো, সেটা আমার ভালো লাগা রয়েছে। বক্তব্যের পরিবেশ নেই, ছোট বাচ্চারা বক্তব্য পছন্দ করে না বা বোঝার মতো সেই জায়গায় তারা পৌঁছায়নি। আমি শুধু একটা কথাই বলবো যে এখন তো ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কথাবার্তা বলা হয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো বিভিন্ন শ্রেণীর মানুষকে, বিভিন্ন পর্যায়ের বাচ্চাকে মূল স্রোতে ফিরিয়ে আনার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অবশ্যই, কারণ কাজটা মোটেও সহজ নয় এবং সহজ কাজকে মানে কঠিন কাজকে সহজভাবে করা এবং সেই জায়গায় অনেকখানি উন্নতি করা। এবং এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমি প্রতিটি সন্দীপবাবুর মারফত খবর পাই, তো সেই কাজটার জন্য যারা করছেন আমার তাদেরকে সাধুবাদ এবং কুর্নিশ। আমি বাচ্চারা তোমাদের জন্য একটা কবিতা বলবো, শুনবে? শুনবে মন দিয়ে? তারপর আমি কিন্তু মানে জিজ্ঞেস করবো, তখন বলতে হবে যে কি বুঝলে, ঠিক আছে? কবিতাটার নাম হলো মাপকাঠি। ধরা যাক ওর নাম তুহিনা কিংবা চৈতালি অথবা লিপিকা, বাদ দাও, মেয়ে মানুষ, নামে কি আসে যায়। ধরা যাক গরমখানা লম্বাটে আর মুখখানাও সুশ্রী নয়, রাত দিন সাইকেল চেপে পা গুলো লম্বা করে ফেলেছে, সকাল থেকে টো টো করে ঘোরা, সাইকেল নিয়ে খবরের কাগজ বিক্রি। মা গো মা, এমন কাজ কোনো কালে কোনো মেয়ে করে? তারপর পড়তে বসে, আহা মেয়েটা নাকি ক্লাস 9-এ ফার্স্ট হয়েছে।
তাই নিয়ে গরিব সবজিওয়ালাটার আল্লাহ দেখো না, বাপের জন্মে কারো মেয়ে হয় না। অসভ্য মেয়েটা, যার এগুলো করা উচিত না তাই করে বসে, ভীষণ অসভ্য। মাথা চুলগুলো খুব ছোট, দেহের না আছে গড়ন না আছে আকার, তবুও জেলায় মাধ্যমিকে দ্বিতীয় হয়ে বসলো। বাপ রে, ওই নিয়ে টিভি চ্যানেলগুলোর কি আদিক্ষেতা। আর মা বাপের মরলি দেখো, অত জড়িয়ে ধরে ছবি তোলার কি আছে? আরে সবজি আর মেয়ে বিয়ে তো ওরকম ঘরেই হবে নাকি? সেই তো ভাত রাত্রি ঘুটে জানে, গা পিত্তি জ্বলে যায়। মেয়ের আবার শখ হয়েছে সায়েন্স পড়বে বলে। মেয়ে ছেলের অত বার কেন? ওই যে গেল বছর শ্যামবাবুর ছেলে সায়েন্স পড়ে টেনে টুনে পাস। তার যে কাজ ছেলে করতে পারলে না, সেই কাজ মেয়ে করবে কোন সাহসে? রাত বিরে ওই লম্বা পা নিয়ে টিউশন পড়ে আসে, না হলে আর বেলের লাভ হবে কি করে? আর বাবু মেয়েটা না হয় একটু পড়াই ভালো, তা বলে উচ্চ মাধ্যমিকেও ওকে স্টার পেতে হবে? বেশ, তা না হয় হলো, 18 তো হলো। মা বাপে বিয়ে দেয় না, ঢিঙ্গি মেয়েটা হোস্টেলে থেকে পড়বে, একা মেয়ে ছেলে বাইরে, কেচ্ছা। মেয়ে যায়, মা বাপের কাঁদন আর থামে না, ঢং আর অনেক কাকে বলে। এরপর কেটে যায় অনেক বছর, মেয়ে নাকি চাকরি পেয়েছে। সবজিওয়ালার বউ হাসি মুখে মিষ্টি আনে। ও মা, এরা আবার মেয়ে রোজগার খাবে? কি লোভী মা বাবা গো, এতদিনে বিয়ে দিলে একটা চাঁদপানা ছেলে হতো। ওরাও গেল মেয়ের কাছে, থাকে জ্বালা জুড়লো। একদিন সন্ধ্যায় পাড়ায় হইচই হলো, কি আগুন লাগলো নাকি ভূমিকম্প? টিভিতে নাকি আবার দেখাচ্ছে ওই হতচ্ছাড়িকে। এ কি, ওরকম পুলিশের ড্রেসে কেন? সঞ্চালিকার কণ্ঠস্বর বলছে, নমস্কার, আপনারা দেখছেন জেলার প্রথম মহিলা এসপিকে। ম্যাডাম, আজকের দিনে এই পেশায় আরো মহিলাদের আসতে গেলে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? এখন ওই হাড় জ্বালানি হাসি দিয়ে উত্তর দেয়, বদলাতে হবে মাপকাঠি। বাচ্চারা, তোমাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য এটাই হলো যে একদিন যেন যে কথাগুলি বললাম, হয়তো তোমরা অনেকটি ছোট কবিতার মাধ্যমে বললাম, একদিন যেন এরকম উল্টো দিকে দেখি, এমন জায়গায় তোমরা পৌঁছাও যে তোমরা আমাকে সম্বর্ধনা দিলে আমি যেন তোমাদের একদিন সম্বর্ধনা দিতে পারি। এই আশাটুকু রাখছি। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। নমস্কার। তোমরা পড়ো এবং এখানে টিচাররা পড়ায়, তো তার সঙ্গে সঙ্গে ওই ডাইনোসরটাও থাকতে শুরু করলো এবং ওদের ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। তো তোমরা নাচ যেমন পারো, যার যা গুণ আছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমার মনে হয় তোমরা অনেক বড় হতে পারবে। এইটুকু বলেই আমি আমার পাঠশালা যারা সামাজিকভাবে সোশ্যাল ভ্যাকসিনের মতো কাজ করছেন, এছাড়া রোটারি ক্লাবের সমস্ত সেক্রেটারি এসছেন, তো আমার মনে হয় আরো এগিয়ে চলবে। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য। ভূমিষ্ঠ ভূমিজন আমার সশ্রদ্ধ নমস্কার, প্রণাম জানাই। এবং আজকের এই যে আমার পাঠশালা এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি, কেননা এই ধরনের মহতী অনুষ্ঠান আজকের সমাজে অত্যন্ত কম। আমি বিশেষ করে জুয়েল স্যার এবং কালীবাবুর আমন্ত্রণে এখানে এসেছি। এসে এই যে পিছিয়ে পড়া আদিবাসী বাচ্চাদের নিয়ে তারা সারা বছর ধরে যে কর্মযজ্ঞ করেন, তার জন্য আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। আমি নিজেকে ধন্য মনে করছি যে এই ধরনের অনুষ্ঠানে নিজেকে সংযুক্ত যদি করতে পারি। আমরা অনেক বড় বড় অনুষ্ঠানে যাই, অনেক বড় বড় অনুষ্ঠান করি, অনেক বড় বড় অনুষ্ঠানের সেখানে গিয়ে উপস্থিত থাকি, কিন্তু এই যে ক্ষুদ্র একটা চারা গাছ রোপণ করেছে মাত্র 3 বছর আগে, আগামী দিনে এই চারা গাছ একটা মহিরুহতে পরিণত হবে এই প্রত্যাশা রাখি আমি। আর বিশেষ করে আমার ভালো লাগছে, আমার বয়স হয়ে গেছে অনেকটাই, আজকে আর সেই যৌবনের তেজ নেই, কিন্তু এখনো মনে হচ্ছে যে এদের
যারা এর পেছনে আছেন এবং প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা এগিয়ে চলুন এবং আপনাদের এগিয়ে চলার সঙ্গে যদি আমিও আপনাদের সঙ্গে আগামী দিনে আমার পাঠশালা আরো করুক। আর এই যে ছোট ছেলে মেয়েরা, এরা তো ভবিষ্যৎ জানে না, কাজে এদের ভবিষ্যৎ গড়ার পথে আপনারা কারিগর হন এবং এই পাঠশালা আগামী থেকে বলেছিলেন। আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি। ক্ষমা কর হযরত কাজী নজরুল ইসলাম, তোমার বাণীতে করিনি গ্রহণ, ক্ষমা কর হযরত, ভুলিয়া গিয়েছি তব আদর্শ তোমার দেখানো পথ, ক্ষমা কর হযরত। বিলাস বিহর বিহ পায় ধরিয়াছ তুমি প্রভু, তুমি পথে নয় আমরা হইব বাদশাহ নবাব কবু। এই ধরনের ধন সম্ভার সকলের কাছে সম অধিকার, তুমি বলেছিলে ধর্মীতে সবে সমান পুত্রবধ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মের অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙতে আদেশ দাওনি বীর, আমরা আজকে সহ্য করিতে পারি না গো পরম, ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে প্রাণীকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে সর্বতারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝর্ণা কার, তব রহমত, ক্ষমা করো হযরত। এই ছোট্ট একটা কবিতা পড়লাম যে আজকে ধর্ম নিয়ে সারা পৃথিবী জুড়ে যে বিশৃঙ্খলা চলছে, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে, তার প্রেক্ষাপটে কাজী নজরুল কতদিন আগেই কথা বলে গেছেন, এই কথা লিখে গেছেন। আজকে আমরা ডেভিয়েশন হয়েছে, আমরা ধর্ম থেকে ধর্মচ্যুতি ঘটেছে, আজকে সেই জন্য এই কবিতাটা এখানে পড়লাম। বাচ্চাদের খুব ভালো লাগলো, বাচ্চাদের নিচুচোর ভালো লাগতো বা ওদের অন্যান্য কবিতা ভালো লাগতো। যাই হোক, আমার সব শেষে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে যারা এসছেন তাদের প্রত্যেককে, এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা বিশেষ করে যারা কর্মযজ্ঞের মধ্যে থাকেন সারা বছর ধরে তাদের, এবং আমি একান্তভাবে বলে যাচ্ছি ধন্যবাদ জানাই আমার পাঠশালা সংস্থার কর্মকর্তাদের, বিশেষ করে পাণ্ডুবাবু আমার খুবই ঘনিষ্ঠ, এবং ওনার এই কর্মকাণ্ডে এর আগেও গেছি, মাঝে কয়েক অনুষ্ঠানে আসতে পারিনি। আজকে যার জন্য আজকে আমি বাজারে বেরিয়ে সেখান থেকেই চলে এসেছি, যে এই একটা সুন্দর মনকে শান্তি হচ্ছে। আমরা সবাই সামাজিক জীব, আমরা তা সত্ত্বেও বিশেষ করে যত শিক্ষিত মানুষ দেখবেন, এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে আমরা পাশের বাড়ির মানুষের সাথে সম্পর্ক রাখি না। যদিও কোভিড আসার পর কোভিড দেখিয়ে দিল, চোখে আঙুল দিয়ে আপনাকে যে আপনার পাশের বাড়ির বস্তির ছেলেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, বিকেলবেলা আমার ছেলেরা যখন ফুচকাকে দিয়ে যাবে তার কাছে, তার রোগ জীবাণু কিন্তু আমার বাচ্চার শরীরে এফেক্ট করবে। অনেক কিছু শিখিয়ে দিল কোভিড, কিন্তু আমরা আবার ভুলে গেলাম। এই আমার পাঠশালা এই কারণেই আমার ভালো লাগে যে এখানে বেশ কিছু শিক্ষিত মানুষজন একসাথে থেকে তারা সমাজের জন্য কাজ করছেন। আমি শুরুই করলাম এভাবে যে শিক্ষিতরা আমরা আত্মকেন্দ্রিক, সেই জায়গাতে এই কিছু কিছু সবাই এখনো হারিয়ে যায়নি, যার জন্য এখনো পৃথিবীটা টিকে আছে, চন্দ্রসূর্য উঠছে। এবং এই 19 জন এনারা রবিবারে
ঘুম মাংস ভাত ছেড়ে যে সমাজের টানে তারা এসছেন, তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানাই। যে আপনারাও এই ধরনের সংস্থাগুলোর পাশে থাকুন। আমরা সব দিক দিয়ে হেল্প না করতে পারি, এনাদের পাশে থেকে যদি আমরা মেন্টাল সাপোর্টও দিতে পারি, আমার মনে হয় এটাই অনেক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।